টাকার মূল্য আমার কাছে অনেক। কারণ ৳১ উপার্জন করতে গেলে না সেটা অনেক পরিশ্রম করতে হয়। ওই জন্য মানে কি রাতে ঘুমানোর আগে চিন্তা করি যে আমি সারাদিনে কোনো খারাপ কাজ করলাম না তো? কারণ এইটাই আমার শেষ রাত হতেই পারে। বিনা পয়সার কোনো জিনিস সেটাকে কেউ ভ্যালু দেয় না। মানে আপনি যখন মাটি কাটার পরে একটা টাকা মানে পাবেন, সেটা আপনার কাছে অনেকটাই মূল্যবান। কিন্তু মানে কোনো কাজকর্ম না করার পর কেউ যদি আপনাকে টাকা দেয়, সে টাকার কোনো মূল্যই থাকবে না। সেইরকমই পরিশ্রম করে পাওয়া জিনিসটা অনেক ঠিক আছে, আমাকে ৳১০,০০০ মানে কম দেবো, মানে ৳১০,০০০ কম করে আমাকে টোটাল ফিরিয়ে দিতে হবে। আর নিজের টাকা দিয়ে ছোট একটা ছাউনি ঘর করেছিলাম, বাঁশ খুঁটি গেড়ে ওপরে তিরপল দিয়ে। তিরপলটা যাতে না উড়ে যায় তার জন্য উপরে ছই, হোগলার যে ছই, সেই ছই দিয়ে জাল দিয়ে চেপে দেওয়া হয়েছিল যাতে পাওয়া যায়। কিন্তু সত্যি যেটা গ্রামের মানুষ তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়। অনেক মানে আমি খুব ছোটবেলা থেকে বাবা মায়ের দেখেই শেখা আমার এগুলো। আমরা নিজেদের জীবিকা অর্জন করার জন্য অনেক সময় টোটো কিনি, লরি কিনি, ছোট হাতি কিনি, ২ চাকার গাড়ি কিনি, কেউ ৪ চাকারও গাড়ি কেনে এবং কেউ লাক্সারি কেনেন, কেউ সস্তার কেনেন, যেভাবে হোক আমাদের যাতে সংসারটা চলে যায়। কিন্তু এরকম কি কোনো মানুষ দেখেছেন যে গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে অর্জন করার জন্য নিজের টোটো, নিজের শখের টোটো ১০ থেকে ১৫,০০০ টাকা কমে বিক্রি করে দেয়? তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা হচ্ছে আমাদের বাংলায় যে খান স্যারের মতো একটা স্যার আছে, যে ৳১ বিনিময়ে বাচ্চাদেরকে ভালো শিক্ষা, জামা প্যান্ট, ব্যাগ, এবং তার কাজ এখনো চলছে। সব কিছুই ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা যদি চান তাকে হেল্প করার জন্য, দেখুন, হেল্প আগে থেকে করবেন না, আগে পডকাস্টটা শুনবেন, বুঝবেন। যদি মনে হয় কিছু হেল্প করা উচিত, পুলক মণ্ডল ওনার নাম, ওনার নাম আমি নেওয়ার মতো আমার সেই যোগ্যতা নেই, কারণ তিনি ভগবান তাকে পাঠিয়েছে এরকম আমার মনে হয়। এতটা স্ট্রাগল করে রাজমিস্ত্রির কাজ করেছে, সেখান থেকে টাকা জমিয়ে নিজের স্কুলকে তৈরি করেছে। পুরো জার্নিটা আছে এই পডকাস্টে, শুনুন। যদি পুরোটা শোনার পর যদি মনে হয় কিছু অনুদান, কিছু জিনিস আপনি দিতে চান, তাহলেই দেবেন। আর যেটা বলে থাকি, যে নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, সে নাম্বারে আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে, বা আমাদের সাথে যোগাযোগ করতে চান, বা কে পডকাস্টে এসে কিছু কথা বলতে চান, আর ডাইরেক্ট পুলক মণ্ডলের কাছে। কেমন আছো পুলক? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? এই চলছে। আপনি বলো না, দাদা বলো বা কৌশিক বলো, কোনো ব্যাপার না। না, আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে যে খুবই সস্তায় তুমি টিউশনই পড়াও, বা টিউশনই পড়াও, স্কুল চালাও একটা না ওটা একটা টিউশন মতো। টিউশন মতো। হুম। আর সেই ব্যাপারটা যখন আমি শুনি এবং তোমার সাথে কন্ট্যাক্ট করি, অনেক মাস আগে কন্ট্যাক্ট হ্যাঁ, করি, তখন তোমার মানে কিছু চালের কিছু কাজ বাজ চল, চালের ধান বা কিছু করছিল। হ্যাঁ, আমি তখন ওই মাঠে ধান কাটার কাজকর্ম হচ্ছিল। গরমের চাষে ধানগুলো উঠে আসছিল আর কি। ওকে ওকে, তখন আসা হয়নি তোমার। আজকে একটা হ্যাঁ, প্রোগ্রামের জন্য তুমি এসেছিলে, তাই জন্য দেখা হলো, কথা হচ্ছে। তো একটু নিজের ব্যাপারে একটু বলো না পুলক, তুমি কিভাবে স্টার্ট করো, তোমার জার্নিটা কবে থেকে স্টার্ট হলো একটু বলো। মানে আমি খুব ছোটবেলা থেকে বাবা মায়ের দেখেই শেখা আমার এগুলো। যখন আমার বাড়িতে কোনো বয়স্ক মানুষজন ভিক্ষা করতে আসতেন, দুপুর হয়ে গেলে বাবা মা বলতেন যে অনেক দুপুর হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া না করে থাকলে আমার বাড়িতে খাওয়া দাওয়া করো। তো এই সমস্ত দেখেই আমার শেখা। তো যখন পড়াশোনা করতাম, করতে করতে কিছু নিজে উপার্জন করতাম, সেগুলো নিয়ে মানুষজনকে দিতাম। তারপর আমার পাড়াতে সরস্বতী পূজা হয়, সরস্বতী পূজাতে পড়াশোনার পাশাপাশি গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলা হয়, সেখানে আমিও একটা প্রাইজ দাতা হিসেবে থাকতাম, শিক্ষা সামগ্রী দিতাম বিশেষ করে। এইভাবে হতে হতে মাধ্যমিক দেওয়ার পরে আর পড়ার আগ্রহটা ছিল না। ২ মাস পর মানে সবার প্রায় হয়ে মানে ২ মাস ক্লাস হয়ে গেছে, তারপরেই আমি ভর্তি হয়েছি, হয়ে আবার পড়াশোনা শুরু করলাম। নিজেই উপার্জন করতাম, নিজেই পড়াশোনা করতাম, পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি। সমস্যা ছিল বাড়িতে, বাবা একা উপার্জন করতে এবং আমরা ৩ ভাই বোনে। বড়দের বিয়ে হয়ে গেছে এবং আমরা ২ ভাই এবং ১ বোন ছিল। আর বয়স্ক জেঠু একজন ছিল, প্রতিবন্ধী, উনি কিছু করতে পারতেন না। আর মা সবসময় তো রোগ লেগেই রয়েছে, ডাক্তার দেখাতে হতো। সেইভাবে বাবাও তেমন কিছু করতে পারতেন না। এইভাবেই চলতে চলতে এবার আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর ভেবেছিলাম যে কলেজে ভর্তি হব। আর সেই সময় একটা কাজের সুযোগ হয়েছিল। তো সেই কারণে
কলেজে ভর্তি হওয়া হয়নি কাজটাকে করার জন্য। মাসখানেক পরে খবর এলো যে কাজটা আর অন্য কাউকে নিয়ে নিয়েছে, আমার দ্বারা মানে আমাকে আর হয়নি। আমি দেখলাম যে কলেজে ভর্তির ডেটও পার হয়ে গেছে। তারপরে মানে প্রতিবেশী এক মানে দাদা রয়েছে, ওনার মানে আমার পরিচিত এবং আমার নিজের জেঠু ছেলে। তো ওদের সঙ্গে আলোচনা করে কলকাতায় রাসবিহারী এভিনিউর কাছে প্রথমেই আসা সেন্টারিং কাজ বিল্ডিং লাইনে। তো ওই হতে হতে তারপরে ওখান থেকে কাজ মানে করতে অ্যাজ আ রাজমিস্ত্রি হিসেবে তুমি হেল্পার হিসেবে কাজ শুরু হ্যাঁ করলে? করতে করতে তারপর দেখলাম যে কলকাতায় কাজ করে আমার তেমন হচ্ছে না। হচ্ছে না মানে কি, মানে মনের দিক দিয়ে নাকি টাকার দিক দিয়ে? টাকার দিক থেকেই মানে টাকার প্রয়োজন থাকতো। তো দেখলাম যে অনেক রোজ কম। অন্যান্য যে মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে যেখানে 400 টাকা পাওয়া যাবে বা 500 টাকা পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে, আমার পশ্চিমবঙ্গে সেটা কম পাওয়া যেত। সেই কারণে কত টাকা দিত তাও বলো তো? কত 270 টাকা দিত দিনে? হ্যাঁ, 8 ঘন্টা কাজ করলে 270 টাকা দিত। তার মধ্যে খাওয়া দাওয়া রয়েছে। ওর মধ্যে ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করতে হ্যাঁ হবে? আলাদা করে খাবার খরচা দেবে না? না, তারপরে 2 ঘন্টা কি 3 ঘন্টা আবার এক্সট্রা কাজের জন্য ওটাকে একটা মানে লামসাম দিয়ে 300 বা 350 করে দিত? হ্যাঁ হ্যাঁ। তারপরে যোগাযোগ করে অন্ধ্রপ্রদেশ চলে গিয়েছিলাম। প্রতিবেশী একজন কাকা ছিল, তারপরে আমার নিজের ছোট কাকা মশাই, উনি রান্নার কাজ করতেন, লেবারদের রান্নার কাজ করতেন। সেই কাকার পরিচিত একজন ঠিকাদারের কাছে অন্ধ্রপ্রদেশেই চলে গেলাম, গিয়ে ওখানেই কাজ করছিলাম। করতে করতে তারপরে আবার মানে অনেকদিন কাজ হয়ে গেছে, 6 মাস। বাড়িতে এসেছিলাম, এসে আবার সেই পরিচিত একজন মানে যার কাছে প্রথমেই কলকাতায় কাজ করছিলাম ওনার কাছে এলাম, বললাম যে দাদা কাজ করবো আমি। আবার ওনার কাছে কাজ করতে করতে তারপরে ব্যাঙ্গালোরে চলে যাও। ব্যাঙ্গালোরে কাজ করার পরেই ওখান থেকে আবার কলকাতায় সেই ঠিকাদারের কাছে কাজ কাজ করতে করতে লকডাউন পড়ে গেছে, বাড়িতেই গেলাম। তারপর বাড়িতে আসার পর কি শুরু করলে? বাড়িতেই গিয়ে তো লকডাউনে বসে আছি, কেউ কারো বাড়িতেও যেতে দিচ্ছে না। রাস্তায় যদি এক জায়গায় বন্ধু বান্ধব জমায়েত হতাম তো তো ওখানেও সেই প্রভাবটা ছিল, মানে হ্যাঁ করোনার সময় যে হ্যাঁ। তোমাদের বাড়ির আশেপাশে করোনা হয়েছিল কারো? না, কারোর হয়নি, তবে অনেকে জ্বর সর্দি এগুলো ঠান্ডা লাগা ছিল। তার জন্য আমার বাড়ি থেকে কিছুটা দূরে আমার মোড়ের মাথায় উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেখানে মায়েদের গর্ভবতী মায়েদেরকে বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট করা হয়। তো সেখান থেকে এরকম জ্বর সর্দি এগুলো হলে ঔষধ দিত, এবং আমার গ্রামের কয়েকজনের এরকম জ্বর সর্দি হয়েছিল। সেই কারণে পাড়াতে বিকালে করে সিভিকরা বাইক নিয়ে টল দিত যে কেউ রাস্তায় জমায়েত করছে কিনা, বসে খেলাধুলা করছে কিনা, এক জায়গায় সব জড়ো হয়েছে কিনা, সেগুলো ওনারা দেখতেন এবং বারণ করতেন যে এরকম বসে কেউ এক জায়গায় হবে না, সবার বাড়িতে থাকুন, নিজেদের কাজগুলো নিজেরাই করুন, অন্য কাউকে দিয়ে করাবেন না, এখন রোগ ছড়িয়ে পড়ছে। তো সেইভাবে বাড়িতেই থাকতাম। তারপরে আমফান ঝড় হলো। আমফান ঝড়ে আমাদের পরিবারের মানে কাকা জেঠু সবারই মানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, এবং গ্রামের অনেকের মাটির বাড়ি ছিল সেগুলো ভেঙেও গিয়েছে। তো সরকার দিয়ে কোনো অনুদান পাও না? পাওয়া যায়, কিন্তু সত্যি যেটা গ্রামের মানুষ তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়, অনেক কিছু থেকে। অন্যান্য জায়গায় যেমন আমি শুনেছি অন্যান্য জায়গায় মানুষজন যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে আমফানের সময়, আমার গ্রামের কিছু মানুষ পেয়েছে, কিছু মানুষ পায়নি। কেন এই ডিসক্রিমিনেশনটা কেন? না, এগুলো আমি জানি না ঠিক। মানে মানে আমি জানতে চাইছি এটা যে ওরা পেলো, তোমরা কেন পেলে না, বা ওরা না। তোমরা পেলে ওরা কেন পেলো না, এরকম কেন? সেগুলো হতেই পারে যে ভেতরের ব্যাপার, হ্যাঁ তুমি সেটা বলতে চাইছো না, বা না, আমি ওই নিয়ে আমি তো চর্চা ওইগুলো করো নিয়ে না? থাকি না, আমি আমার কাজ নিয়েই থাকি, সেই কারণে ওই বিষয়গুলো আমি জানি না। তবে যেটুকু শুনেছি যে ওরা মানে কি ওরা ওই যারা হেল্প করেছে তাদের সঙ্গেই থাকে, আর ওকে, যারা হেল্প পায়নি তাদেরকে তাদেরকে এরা পায় না সেইভাবে। বুঝতে পেরেছি। এটা 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 হয়েছে ওখানে? হ্যাঁ হয়েছে, কিছু কিছু মানুষের সাথে হয়েছে। তো তারপরে আমি আমার ব্যক্তিগতভাবে ব্যাঙ্গালোরে কাজের পর একটা ভালো অঙ্কের টাকা জমিয়েছিলাম, সেটা সংসারে দিইনি। সেই টাকা থেকে কিছু টাকা নিয়ে এবং কলকাতায় যে ঠিকাদারের কাছে কাজ করতাম সেই ঠিকাদারের সাথে পরিচিত হওয়ার পরে উনিও আমাকে একটু হেল্প করেছিলেন, এবং আরও বিভিন্ন সংগঠন কলকাতায় কাজ করতাম তো, তারপরে ব্যাঙ্গালোরে যাদের সঙ্গে কাজ করেছিলাম কম বেশি লোক লেবার পরিচিত বন্ধু বান্ধব সবার কাছ থেকে নিয়ে এবং কয়েকজন সংগঠনের কাছ থেকে নিয়ে প্রথমে রেশন, তিরপল, মানুষের পোশাক এই সমস্ত কিছু দিয়ে দেখলাম যে আমফানের
যে প্রভাব সেটা অনেকটা মানে কি কমে গিয়েছে, আর কোনো নেই, মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করছে। কিন্তু লকডাউনের কারণে স্কুল তো বন্ধই, ওদের বাচ্চাদেরকে খুব সমস্যা। তো এইভাবে চলতে চলতে আমি বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে এবং নিজের থেকে কিছু টাকা পয়সা জড়ো করে নিয়ে, তো তোমার টোটো যে বিক্রি করে দিলে তখন টোটোর সময়টা কি না এখন আসেনি? টোটো এখন তখন কেনা হয়নি। তো ওকে। বাচ্চাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে দেখলাম যে ওরা সেইভাবে ওরা শিক্ষা সামগ্রীগুলো কাজে লাগানি, স্কুল বন্ধ, পড়াশোনা হচ্ছে না। দেখে শুনে আমি চিন্তা করলাম যে বাচ্চাদেরকে এই সময় কিছু করাতে হবে। আমি তো বেশি দূর পড়াশোনা করতেই পারিনি। তো 2 কলেজ পড়ুয়া বোন ছিল, ছোট কাকার মেয়ে এবং খুড়তো জ্যাঠামশাইয়ের মেয়ে। তো ওদেরকে বললাম যে তোরা কি আমার সঙ্গে থাকবি এই বাচ্চাদেরকে পড়ানোর জন্য, যেটুকু পারবো দেবো। সপ্তাহে 6 দিন পড়ানো হবে, তোদের পাশাপাশি আমিও থাকবো, বাচ্চাদের পড়াবো, যেহেতু আমার কোনো কাজ নেই। তো 3 জনে মিলে এই বাচ্চাদেরকে পড়ানো শুরু করলাম, 19 জন। আর নিজের টাকা দিয়ে ছোট একটা ছাউনি ঘর করেছিলাম, বাঁশ খুঁটি গেড়ে ওপরে তিরপল দিয়ে। তিরপলটা যাতে না উড়ে যায় তার জন্য উপরে হোগলার যে সেই ছই দিয়ে জাল দিয়ে চেপে দেওয়া হয়েছিল যাতে না উড়ে যায়। তো সেইভাবে বাচ্চাদের পড়ানো হতে হতে দেখলাম যে বাচ্চাদের পড়ানোর পাশাপাশি নিজের কিছু একটা ইনকামের রাস্তা করলে খুব ভালো হয়। তো ব্যাঙ্গালোরে থেকে যে টাকাটা মানে কি জমা করেছিলাম, সেটা দিয়ে একটা টোটো কিনে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে একটা মানে সেকেন্ড হ্যান্ড টোটো কিনে নেবো। তো দেখলাম যে সেকেন্ড হ্যান্ড টোটো ব্যাটারিগুলো খুব সমস্যা হয়, অনেকের কাছ থেকে পরামর্শ নিলাম। সেই কারণে নতুন এক টোটো কিনে নিয়েছিলাম। নতুন টোটো কিনে বাড়িতে আনার পরে পরিবার থেকে টোটোর জন্য কোনো রকম হেল্প করেনি। প্রতিবেশী কয়েকজন কাকার কাছ থেকে এবং নিজের মামার কাছ থেকে সহযোগিতা নিয়েছিলাম। 2-5 হাজার টাকা করে নিয়েছিলাম, কম পড়েছিল কিছু। নিয়ে মানে টোটোটা কিনে, টোটোটা কোন রুটে চালাতে? মানে আমি টোটোটা কিনেছিলাম, মানে তেমন বেশি চালাতেই পারিনি। আমি আমার বাড়ির সামনে যে একটা ঢালাই রাস্তা রয়েছে ওই রুটটাতে চালাতে? হ্যাঁ, সব রকম প্ল্যান হয়ে গেছিল। তো যে ওখানে ওইভাবে করবে, কিন্তু তারপরে টোটো কেনার কিছুদিন পরে দেখলাম যে একটা ঘূর্ণিঝড় মতো হয়েছিল, আমার গ্রামের দিকেও হয়েছিল। ওটা দুর্গাপূজার। এটা কোন বছরের কথা বলছো? 2021-এর কথা বলছি। 2021-এর কথা? হ্যাঁ, 2021-এ সেপ্টেম্বর কি অক্টোবরের প্রথমের দিকে। হ্যাঁ, সেপ্টেম্বরে একদম শেষ। তো তখন দেখলাম যে আমার ওই ঘরটা ভেঙে গেছে, যে ছাউনি ঘর সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আবার যেখান থেকে টোটো কিনেছিলাম সেই টোটো দোকানেই কল করলাম যে দেখুন, আমার খুব টাকার প্রয়োজন, আমি যে বাচ্চাদের ঘরটাতে করেছিলাম পড়ানোর জন্য সেটাও ভেঙে গেছে, আর বাড়িতে একটু সমস্যা হচ্ছে টোটোটা নিয়ে। তো বলার পর উনি বললো ঠিক আছে, আমাকে 10,000 টাকা মানে কম দেবো, মানে 10,000 টাকা কম করে আমাকে টোটোটা ফিরিয়ে দিতে হবে। তো 10,000 টাকা কম করে দিলাম, কিন্তু এদিক সেদিক করে দেখলাম যে আমাকে পুরোপুরি আমি যে টাকাটা দিয়েছিলাম সেখান থেকে 15,000 টাকা মাইনাস হয়ে গেছে আমার। 1,20,000 টাকার মধ্যে 1,05,000 টাকা পেয়েছি, 15,000 টাকা পড়ে জল। আমি তখন আমার মাথায় এতটাই মানে আমি এতটাই চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে আমি 2 মাস কাজ করলে খাওয়া দাওয়া হাত খরচা সবকিছু বাদ দিয়ে মানে 7,500 টাকা করে রাখা অনেকটাই কঠিন হয়ে পড়তো সেই সময়। মানে 2 মাসে 15,000 টাকা, সেটা 2 মাসে 15,000 টাকা খাওয়া দাওয়া হাত খরচা সমস্ত কিছু বাদ দিয়ে 15,000 টাকা জড়ো করা খুব একটা কঠিন ছিল, খুব কঠিন ছিল। বিশেষ করে আমার কাছে, কার কাছে কেমন ছিল জানি না। 2 মাসে 15,000 টাকা খুব কঠিন ছিল। তো সেই কারণে খুব চিন্তা করছিলাম। তারপরে ভাবলাম যে কি আর হবে, ওই টাকা দিয়ে এবং সাংস্কৃতিক কি কলকাতা বলে একটা সংগঠন, 2 বোনের পাশাপাশি আমাকেও মানে বেতন দিতেন আর কি। ওনারা বললেন যে তোমাদের পাঠশালার দায়িত্ব আমরা নেব, যেহেতু লকডাউন কেটে যাওয়ার পরে স্বাভাবিক হয়ে গেছে অনেকটা। তো দেখলাম বিভিন্ন মানুষজন আমাকে হেল্প করছেন, বিশেষ করে সংস্কৃতি কলকাতা যাদবপুরে ওনারা হেল্প করার পরে বাচ্চাদেরকে আসতে আমরা প্রথম যখন পড়ানো শুরু করেছিলাম বলেছিলাম যে তোমরা যে যেমনই পারবে আমাদেরকে হেল্প করো, কারণ 2 বোনকে দিতে হবে, ওদের কলেজের পড়াশোনার একটা খরচা থাকে, আমিও দিতাম। সেইভাবে যখন দেখলাম সংস্কৃতি কলকাতা আমাদেরকে হেল্প করছে, আমরা ভেবেছি যে বাচ্চাদের কাছ থেকে কোনো টাকাই নেব না, সম্পূর্ণ ফ্রিতে পড়াবো। তারপরে আমি আবার আমার 2 বোন, আমি গ্রামের বিভিন্ন মানুষজনের সঙ্গে যাদের সঙ্গে খুব মানে পরিচিত, যাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি, তাদের সঙ্গে বললাম যে কি করা যায়, আমার তো কাজকর্ম করতে হবে আর এইটা। তো ওনারা সবাই আমাকে পরামর্শ দিল। আর তারপর নিজে থেকেও ভাবলাম বেশি যে
বিনা পয়সার কোনো জিনিস সেটাকে কেউ ভ্যালু দেয় না। মানে আপনি যখন মাটি কাটার পরে একটা টাকা মানে পাবেন, সেটা আপনার কাছে অনেকটাই মূল্যবান। কিন্তু মানে কোনো কাজকর্ম না করার পর কেউ যদি আপনাকে টাকা দেয়, সে টাকার কোনো মূল্যই থাকবে না। সেইরকমই খুব পরিশ্রম করে পাওয়া জিনিসটা অনেক মূল্য দেয়। সেই কারণে ভাবলাম যে বিনা পয়সায় করবো না, 1 টাকা হলেও নেব, সেই 1 টাকার নাম। আর স্বামীজি শিশু পাঠশালা নামটা দেওয়ার কারণ, অনেক নাম ভেবেছিলাম যে আমি আমার ঠাকুরদা ঠাকুমার নামে নাম কৃত্তিবাস কৌশলা শিশু পাঠশালা, এরকম একটা, বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, ভেবেছিলাম প্রিয় কাকুর পাঠশালা বলে এরকমের নাম রাখবো। তারপর দেখলাম না, নিজের নামে কিছু করবো না, যে মানুষটাকে আমি আমার আদর্শ বলে মনে করি, যাকে সারা ভারতবর্ষ কোনো সারা পৃথিবীর মানুষ এক নামেই চেনে যায়, তো সেইভাবেই স্বামীজির নাম দিয়েই স্বামীজি শিশু পাঠশালা। নামটা খুব সুন্দর লাগলো, মনে মনে কয়েকজনকে বললাম যে এই নামটা রাখলে কেমন হয়, সেইভাবেই স্বামীজি শিশু পাঠশালার নাম। তো এখন স্বামীজি শিশু পাঠশালা থেকে বেশি পরিচিত 1 টাকার পাঠশালা নামে। হুম। হ্যাঁ তো মাঝে মাঝে নিজেকে মনে হয় না যে আমি কিছু করলাম, না একটা কিছু করেছি লাইফে, চলো হ্যাঁ হ্যাঁ কম টাকা অর্জন করেছি, হ্যাঁ লোক ঠকিয়েছে ঠিক আছে, কিন্তু কোনোদিনও মনে হয় না যে না আমি কিছু করলাম? হ্যাঁ সবসময় যেন মনে হয়, আমি সবসময় যেন মানে কি রাতে ঘুমানোর আগে চিন্তা করি যে আমি সারাদিনে কোনো খারাপ কাজ করলাম না তো, কারণ এইটাই আমার শেষ রাত হতেই পারে। আমি সর্বদা এইটাই মনে করি, আমি মানে যে ঘন্টায় বেঁচে থাকবো, যে মিনিট বেঁচে থাকবো, সর্বদা ভালো কিছু করার চেষ্টা করবো। কারণ ভালো কিছু করতে গেলে না সততার প্রয়োজন লাগে, আর খারাপ করতে গেলে না মানে খুব খারাপ হতে হয়, তবে খারাপ কিছু করা যায়। তো আমি সর্বদা চেষ্টা করি ভালো কিছু করার। খারাপ করে আমার কোনো লাভ তো নেই, খারাপ করে আমার কোনো লাভ নেই, সর্বদা চেষ্টা করতে হবে ভালো কিছু করার। কারণ আমরা কেউ চিরস্থায়ী না, না ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি। আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়, সেটা মনে হয় খুব ভালো। কাউকে ক্ষতি করলে আমার মনে হয় খুব খারাপ কাজ, ওটাই ক্ষতি করাটা। একটা জিনিস, তোমার লাইফে যে স্বামীজির একটা অবদান রয়েছে, তার ভাবনা চিন্তায় তোমার অবদান রয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি স্বামীজিকে যখন পড়েছো বা তাকে দেখেছো, তার আইডিয়াল ভেবেছো তুমি তাকে, তুমি তোমার ওনার কোন জিনিসটা তুমি তোমার মধ্যে গ্রহণ করতে চেয়েছো? স্বামীজির সব রকম ভাব আমি মানে অল্প অল্প হলেও আমার মধ্যে মানে বই পড়ার পরে সেগুলো জানতে পেরেছি। এবং ওনাকে আমি সত্যি ছোটবেলা থেকেই খুব ভালোবাসতাম। যখন ক্লাস মানে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, তখন একটা নরেন্দ্রনাথের একটা গল্প ছোট ছিল, যে ব্রহ্মদৈত্য নিয়ে, গাছে উঠলে ব্রহ্মদৈত্য ঠেলে ফেলে দিত, চাঁপা গাছ। তো উনি তখন বলেছিলেন যেটা চোখে দেখবে সেটাকেই বিশ্বাস করবে, যেটা চোখে দেখতে পাবে না সেটা বিশ্বাস করবে। সেই গল্পটা দেখেও অনেক কিছু জানতে পেরেছি, শিখেছি। এইভাবে চলতে চলতে তারপরে আমাদের মানে ওখানে আমাদের স্কুলের নাম স্বামীজি মানে নামেই প্রথম ছিল, আমি শুনেছি কাঁটামাটি চূড়ামণি হাই স্কুল, যেটা আমি পড়েছি যে স্কুলে, সেই স্কুলের নাম প্রথমেই ছিল মানে বিবেকানন্দ বিদ্যা মন্দির, এইরকমই একটা শুনেছি। তো পরবর্তীকালে নাম হয়েছে কাঁটামাটি চূড়ামণি হাই স্কুল। আর স্বামীজির জন্মদিন ওখানে পালিত হয়। তো ওখানে রামকৃষ্ণ মিশন থেকে অনেক স্বামীজিরা যেতেন, ওনাদের স্বামীজিকে নিয়ে কিছু কথা বলতেন। সেইগুলো শোনার পরে আমার খুব আগ্রহ হয়েছে, যদি কিছু করতে পারি তো স্বামীজির নামে কিছু একটা করবো, এইরকম ভাবেই, এছাড়া আর বেশি কিছু না, এইটুকু। আর একটা জিনিস পুলক, আমরা দেখি যে যখনই কোনো রকম এনজিওতে যখন মানুষ যায়, বা এনজিওরা যখন আমাদেরকে কল করেছে, আমাকেও অনেকবার অনেক রকম এনজিওতে কল করেছে, তাদের কাছে মূল কিছু কিছু বক্তব্য থাকে যে যদি কিছু দেন তাহলে আমরা এগোতে পারবো। তো সেখানে তুমি কিন্তু এইসব কিছুই রাখো না, কেন? আমি সর্বদা চেষ্টা করি যে মানে কি নিজেকে একটু ফ্রি রাখার, কেউ কারোর সাথে না জড়িয়ে ফেলার। তো অনেকেই অনেক রকম ভাবে হেল্প করেছেন, তবে আমি বেশিরভাগটা মানুষের কাছে বলি যে আমাকে কেউ কোনো টাকা দিয়ে হেল্প করবে না, আমার যেটা প্রয়োজন সেটা আপনারা আমাকে কিনে দিয়ে যেতে পারেন, বা আপনারা কিনে আপনাদের কাছে আপনাদের ঠিকানাটা আমাকে বললে আমি গিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে আসবো, এটাই সবসময় মানে এইটাইকে। টাকাটা তুমি নিতে চাও না কেন? বদনাম পাবে তাই? টাকাটা নিলে কেমন যেন একটা নিজের ওপর খুব চাপ থাকে, হিসাব দিতে হবে আর কি। কারণ সেই কারণে ভাবে, আর যে আমাকে হেল্প করছে সে তো হিসাব চাইবে না, কিন্তু আর 5টা মানুষ তখন মানে আরো বিভিন্ন মানুষজন থাকে না, সমাজে তো অনেক রকম মানসিকতার মানুষ থাকে, তো সবাই সব রকম ভাবে যদি কোশ্চেন করে, সেইভাবে ভাবলাম যে না। তবে অনেক মানুষ যাদের বাড়ি অনেক দূরে, তারা আমাকে হেল্প করেন। আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই, স্কুলে পড়া মানে স্কুলে পড়াশোনার সময়
স্কুল থেকে স্কলারশিপ, হুম, স্টাইপেন্ড এগুলো হুম। পাওয়ার জন্য একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট এখনো রয়েছে, সেই অ্যাকাউন্টে ওনারা হেল্প করেন। তবে সরাসরি কেমন কোনো দোকান থেকে কোনো কিছু কিনছি, পার্সোনাল প্রয়োজনীয় জিনিস, উনি হেল্প করলেন, সেই দোকানদারের কাছ থেকে বিল নিয়ে ওনাকে সঙ্গে সঙ্গে মানে ফটো করে পাঠিয়ে দেওয়া হয়, দোকানদারের সাথেও কম বেশি কথা বলিয়ে দেওয়া হয়। আমার সত্যি হিসাবের দিকে আমি একটু ফ্রি থাকতে চাই। আজকালকার দিনে যারা মানুষরা আছে যারা খুব হিংসা করে থাকে, মানে সারাক্ষণ মানে একটা টেনশনে থাকে, থাকে, টাকা নেই টাকা নেই, টাকা অর্জন করতে পারছি না। তো তোমার কাছে টাকার মূল্যটা কেমন টাইপের, মানে তুমি কেমন ভাবে দেখো? আমি জানি, দেখো তোমার কাছে টাকাটা কোনো দাম নেই, কারণ তুমি বলছো যে আমি টাকা নিয়ে তো ভাবি না, আমাকে যদি জিনিস পাঠিয়ে দেয় আমি স্যাটিসফাই। হ্যাঁ, আমার তোমার স্কুলের জন্য বলছি। হ্যাঁ। কিন্তু যারা এই পৃথিবীতে লড়ে যাচ্ছে, বা যারা আমাদের শহরে লড়ছে, টাকা কামাবো টাকা কামাবো, নিজের খাবো নিজের করবো, তাদের কাছে টাকার মূল্যটা খুব বেশি, 1 টাকাও সহজে লোককে দিতে চায় না। আর তুমি 1 টাকা সেরা পাঠশালা চালাচ্ছ, মানে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেই সুবাদে আমি তোমায় জিজ্ঞেস করছি যে টাকার কাছে তোমার মূল্যটা কিভাবে দেখো, টাকাটাকে কিভাবে দেখো? না, আর একটা কথা আছে, আমরা কিন্তু সবার কাছ থেকে 1 টাকা করে নিই না, যে আমাদেরকে দিতে পারে তাদের কাছ থেকে। অনেকেই রয়েছে তো সম্পূর্ণ ফ্রিতেই পড়াশোনা করে পাঠশালাতে, তাদের কাছ থেকে 365 টাকা, যেটা 1 টাকা করে 365 দিনে 365 টাকা, সেটাও নেওয়া হয় না। এমন অনেকে রয়েছে আমাকে 100 টাকা দিয়েছে, দিয়ে বলছে বাবা আর আমি পারবো না। আমি বলেছি ব্যাস, আমাকে জানিয়ে দেবে যে আমি দিতে পারবো না, আমার কোনো সমস্যা নেই। সবার কাছ থেকে নেওয়া হয় না 1 টাকা করে। তোমাকে টাকার মূল্যটা কি? টাকার মূল্য আমার কাছে অনেক, কারণ 1 টাকা উপার্জন করতে গেলে না সেটা অনেক পরিশ্রম করতে হয়। সেই কারণে আমি মনে করি টাকা জিনিসটাকে মানুষ অনেক মূল্যবান, মানে অনেক গুরুত্ব দেয়। সেই কারণে আমি টাকাকেও খুব গুরুত্ব দিই, কিন্তু টাকা জিনিসটা নিয়ে আমি ভালোবাসি না, আর বেশি মানে কি মাতামাতি করি না আমি। কেন, কারণটা কি? মানে আজকালকার দিনে যেটা দেখা যায় যে টাকাটাকে সব থেকে আগে রাখা হয়, কারণ টাকা থাকলে সম্পর্কের সবকটা জিনিস ঠিক থাকে, জানো তো এটা? তো সেই জায়গাতে তোমাকে টাকার প্রতি কোনো লোভ নেই? আমি সর্বদা টাকাকে গুরুত্ব দিই, আর চেষ্টা করি যে টাকা না থাকলে কিছুই হবে না, টাকার মূল্য রয়েছে অনেক, কিন্তু আমি অল্পতেই খুশি খুশি। হুম। কারণ যার এত রয়েছে সে মানে সে কিন্তু মানে দিন শেষে বা যখন আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করবো, তখন কিন্তু আমরা টাকাটা নিয়ে যেতে পারবো না। তো সেইভাবে চেষ্টা করি যে আমার কাছে যেটুকু রয়েছে হুম। ভালো কোনো কাজ করার চেষ্টা করি। এত কিছু উপার্জন করে বা এতটাই জড়ো করে রেখে কোনো লাভ নেই, আমাকে খালি হাতেই যেতে হবে। এটাই তোমার ভাবনা? হ্যাঁ, না মানে এইটাই আমি দেখলাম একটা জিনিস পুলক তোমার মধ্যে এবং শহরের বড়লোকদের মধ্যে, যারা হেল্প করে না সেই মানুষগুলোকে বলছি, সবাইকে বলছি না, তাদের মধ্যে এই জিনিসটা যে ফারাকটা তোমার কাছ থেকে শুনলাম, ভালো লাগলো একটা জিনিস। শহরের যে লোকজন আছে এবং তোমার গ্রামেরও লোকজন আছে, তোমার বলছো তুমি ওভার দ্য মানে যখন ক্যামেরা অফ ছিল তখন তুমি বলছিলে যে এখান থেকে এই গ্রামে যেতে 10 মিনিট লাগে, খালের এই পারে একটা গ্রাম, আবার ওই পারে একটা গ্রাম। তো এই যে গ্রামের মানুষজনরা, আর আমাদের কলকাতায় তো তুমি কাজ করেছো, অন্ধ্রপ্রদেশে কাজ করেছো, শহরের মানুষজন, আমি কোনো কলকাতা বলবো, শহরের মানুষজনের সাথে তোমাদের গ্রামের মানুষের কি পার্থক্য, মানে কেমন ভাবে দেখছো তুমি? আমি মনে করি গ্রামের মানুষরা অনেকটা সাদাসিধে শহরের মানুষের থেকে। গ্রামের মানুষরা কি দেখুন, মানে সকাল হলে সবাই একসাথে মাঠে লেগে একসাথে কাজকর্ম, ওই পাড়ার মানুষ এই পাড়ার মানুষ, কিন্তু সবাই একসাথে 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 একরকমের কাজকর্ম করে। আর পাড়াগুলো কি দেখুন, মানে আমাদের গ্রামে তো অনেক খাল বিল রয়েছে, হুম হুম খালের এপাশে এক পাড়া হয়, এপাশে আর এক পাড়া হয়, এপাশে হালদার পাড়া হয়, ওপাশে মন্ডল পাড়া হয়, বা এপারে দেউলবাড়ি, এপারে দক্ষিণ দুর্গাপুর, ওপারে কাঁটাবাড়ি, এইরকমই হয় আমার গ্রামে। আর গ্রামে তো শহরের মতো এত জঞ্জাট নেই, না। অনেক দূর দূর বাড়ি, যদিও এখনো অনেকটা মানুষ মানে কি বলে ওটা, জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্রামে অনেকটা মানে জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘর বাড়ি একটু কাছাকাছি হয়েছে, হুম, হুম। কিন্তু একটা গ্র্যাপ হ্যাঁ রয়েছে। 5 বছর, হ্যাঁ 2-5 বছর আগে প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার গ্যাপ রয়েছে, তারপরে আরো একটা পাড়া রয়েছে, সেখানে প্রায় 50-60 পরিবার রয়েছে, এপারে 50-60 পরিবার, মাঝখানে এতটাই ফাঁকা। বাবা, তো সেই কারণে একটা করে মানে তো গ্রামের সাথে গ্রামের কোনো মানে লড়াই লাগে না? না, আমার গ্রামে তো সেটা আমি দেখিনি আমি, কিন্তু অন্যান্য গ্রামে হয় জমি জায়গা নিয়ে। জমি জায়গা নেই, এটা আমার এতটা জমি এতটা জমি, হ্যাঁ, এর বাইরে আর কিছু না। না, আর ওখানকার মানুষজন কেমন, মানে
আমাদের তুমি যেটা বললে এখানকার মানুষজন কেমন হয়, তুমি এখানে এটা বললে না কলকাতার বা শহরের মানুষজনটা কেমন হয়, গ্রামের মানুষের কথা বললে যে সাদাসিধে, তো শহরের মানুষজন কি মনে শহরের হয়? মানুষ আমার যেটুকু ধারণা, এনারা একা থাকতে ভালোবাসে। কারণ নিজের রুমের ভিতরে কি হচ্ছে সেটা নিয়েই মাতামাতি করে, পাশের রুমে মানুষের কি হচ্ছে সেটা কিন্তু মাতামাতি করে না। সেই কারণে মনে হয় আজকে মানুষের মধ্যে এই যে ভাব ভালোবাসাটা, সেটা শহরের মানুষের মধ্যে আমি যেটুকু মনে করি কম রয়েছে। গ্রামের মানুষের রাস্তা দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ কারোর বাড়িতে কোনো সমস্যা হয়েছে, আমার নিজেরও দেখা, আমার পাশের বাড়িতেও এরকম হয়েছে, মানে এরকম হয়ে থাকেই, আমি দেখেছি। এরকম রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, হঠাৎ একজনের বাড়িতে 3-4 জন মিলে একজনকে ধরে মাথায় জল দিচ্ছে। কি হয়েছে না, এরকম অসুস্থ। সঙ্গে সঙ্গে সেই রাস্তায় দাঁড়িয়ে টোটো জড়ো করলাম, টোটোকে কল করলাম, বা টোটো আসছে, টোটোকে দাঁড় করিয়ে তারপর বললাম যে দেখুন এনার শরীর অসুস্থ, এনাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি শহরের মানুষকে এরকম তেমন দেখি না, যে আমি আমার ফ্ল্যাটে রয়েছি, পাশের ফ্ল্যাটে একজন অসুস্থ, কি করছে না করছে ওরাই করুক, আমি ওসবে মাথা দেবো না। এটা দেখেছি বাংলা, মানে সিনেমাতেও এইগুলো হয়ে থাকে, বাস্তবেতেও আমি ফেসবুকের মাধ্যমে অনেক ভিডিওতে দেখেছি। সেই কারণে বললাম, কিন্তু শহরের মানুষের সঙ্গে সেইভাবে আমার মেলামেশা নেই, যদিও সবার ধারণা বা সবার মানসিকতা সমান না, হতেই পারে। তো তোমার আমার সাথে মিশে কেমন লাগে? আমি তো শহরে থাকি। না, আমি তো প্রথমেই বলেছি সবার মানসিকতা সবার চিন্তা ভাবনা এক না। তো সত্যি আপনার সঙ্গে মানে প্রায় 3 মাস আগে পরিচয় হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মে মাসে মনে হয়, মে জুন মে মাসে। হ্যাঁ তখন আমি, মে না, হ্যাঁ তখন আমাদের মাঠে গরমের ধান কাটা হচ্ছিল, হ্যাঁ, এবং হ্যাঁ, ধানগুলো হ্যাঁ। বাড়িতে আনা হয়েছিল। তো সত্যি তুমি সেখানে- ইনডাইরেক্টলি শহরের মানুষজনকে একটুখানি কি কি বলছো, মানে একটু বদমাশ, একটু না একা থাকতে ভালো, স্বার্থপর, যেটাকে আমরা বলে থাকি। স্বার্থপর সবাই না, আর সবাই বলছি না, না, দেখো সবাইকে আমরা বলছি না, কিন্তু বেশি সংখ্যক দেখতে গেলে হ্যাঁ হ্যাঁ স্বার্থপর। হ্যাঁ, এনারা নিজেদেরকে নিয়ে ভাবে, নিজেদেরকে নিয়ে ভাবেই, সেই কারণেই কি বলে আর কি, সেই সেই কারণে দিন শেষে ওনারা একাই, আমার মনে হয় ওনারা একা। আমার গ্রামে যেরকম দিন শেষে সবাই একসাথে, হুম, আর দিন শুরুতেই সবাই একসাথে। এটা আলাদা একটা ব্যাপার না? হ্যাঁ মাঝে মাঝে বেরোতে ইচ্ছা করে এই গ্রামটা ছেড়ে, এই যে তুমি গ্রাম ছেড়ে এসছো আজকে ইন্টারভিউ দিতে এখানে, মাঝে মাঝে ইচ্ছা করে যে গ্রাম ছেড়ে বেরোই, একটু দেখি জগৎটাকে, হ্যাঁ, এই গ্রামটাকে ভালো লাগে অনেক। ইচ্ছা তো হয় গ্রাম ছেড়ে বিভিন্ন জায়গাতে যাই, ঘুরি, আর ঘুরতেও খুব ভালোবাসি, কিন্তু বেশি দিন না, 2-5 দিন কাটার পরে মনে হয় যেন গ্রামেই যায়। হুম, গ্রামে গেলে যে পুকুরে সাঁতার কাটা, যে গ্রামে তো খুব কম টিউবওয়েল রয়েছে, হ্যাঁ হ্যাঁ, পুকুরে সাঁতার কাটা, মাঠে হাঁটুর উপরে জল হয়ে গেছে, বৃষ্টি হলেই মাথায় শুধু সর্ষের তেল দিয়ে, একদম সর্ষের তেল দিয়ে, যাতে না মিষ্টি জলটা মাথায় বসে, সর্ষের তেল দিয়ে দিলাম, বল নিয়ে মাঠে নেমে গেলাম। খাওয়া দাওয়ার কথা ভুলেই যা, একদম খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছি, বল নিয়েই পড়ে রয়েছি, এইরকমই আর কি। এখনো কি সেই জিনিসটা চলে? এখনো চলে, তবে গ্রামে তো ইলেকট্রিকটা যাওয়ার পরে গ্রামের মানুষ এখন ফোন নিয়ে বেশি মাতামাতি করে, খেলাধুলাটা একটু কমে গেছে। কমে গেছে। হ্যাঁ। টিভি দেখা হয়? টিভিতেও দেখা হয়। কি দেখো টিভিতে, একটু জানতে চাই। আমি টিভিতে বেশিরভাগ বাংলা সিনেমাটা একটু দেখি, আর খবরটা বেশি দেখি, বেশি খবর দেখি, আর বাংলা সিনেমা দেখি। বাংলা সিনেমায় কাকে ভালো লাগে? সর্বদা যে মানুষটাকে দেখে ভালো লাগে সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ওনাকে আমি সত্যি আমি খুব ভালোবাসি, ওনার সঙ্গে সাক্ষাৎও হয়েছে। সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ। তো কেমন লাগলো সে সাক্ষাৎকারটা, একটু আমাদের যদি বলো। সাক্ষাৎ তো খুব ভালো, প্রণামও করলাম। হুম, আর প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব বলে একটা ক্লাব রয়েছে, যেখানে প্রসেনজিতের যারা খুব বড় ভক্ত আর কি, তারা ওই গ্রুপের একটা ওই টিম, একটা সেই টিমের মধ্যে আমিও একজন সদস্য হিসেবে তুমি যোগ হয়েছো? হ্যাঁ, যোগ 2020 থেকে। কিন্তু আমি বর্তমানে আমার কাজকর্মের জন্য ওনাদের সঙ্গে আর সেইভাবে সময় দিই না, তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সর্বদা ভালোবাসি, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ইচ্ছা রয়েছে আবারও সাক্ষাৎ হবে। তবে সেইভাবে আর মাতামাতি করি না, এই পার্সোনাল কারণে ওনাকে নিয়ে আর সেই মাতামাতি হয় না। আগে ওনাকে নিয়ে খুব মাতামাতি করতাম, ওনার জন্মদিনও পালন করেছিলাম, পাঠশালাতে বাচ্চাদেরকে কেক দেওয়া হয়েছিল, শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছিল ওনার জন্মদিন উপলক্ষে। তো ওনার কোন জিনিসটা তোমার খুব ভালো লাগে, এই জানতে চাই। ওনার ওই যে মা ডাকটা, বাংলা সিনেমাতে ওনার ওই মা ডাক, যে মা আমি চুরি করিনি, বা মা আমি ভুল করিনি, মা তুমি কোথায়, এই যে খুব ভালো লাগে। তোমার কোনোদিনও কি ইচ্ছা করেনি যে একটু দেখা করে আসি তার সাথে? তো এই সুযোগ পাওনি এখন? দেখা হয়েছে ওনার সাথে, মানে এমনি পার্সোনাল ভাবে কোনো ইচ্ছা করেনি? হ্যাঁ ইচ্ছা তো সর্বদাই থাকে, মানুষটাকে আমি যতই দেখছি
মানুষটা মানে পরিবর্তন হচ্ছে, একই রকম যেন রয়ে গেছে। এই যে 61 বছর পার হয়ে এই 62 সেপ্টেম্বর 30 হলে উনি 62 বছর হবে, কিন্তু মনে হচ্ছে না যে ওনার বয়স হচ্ছে, উনি সর্বদা একরকম রয়েছে। আর আর কাউকে ভালো লাগে না সিনেমাতে? হ্যাঁ, বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক রয়েছে। মানে দেবজিৎ এদেরকে ভালো লাগে না? দেবের অ্যাক্টিং ভালো লাগে না নাকি এরকম কোনো ব্যাপার? অভিনয় ভালো লাগে, কিন্তু মানে ব্যক্তিগত হিসাবে একজনকেই পছন্দ করি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাহ, কিছু বলতে চাও আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেকে পডকাস্টের দ্বারা? এটাই বলতে চাই যে আপনি যেমনভাবে বাংলা সিনেমার জন্য কাজ করছেন, সর্বদা এইভাবে কাজ করবেন, এবং গ্রামের মানুষের জন্য আরো কিছু সিনেমা বানান। এখন যে সিনেমাগুলো চলছে সেগুলো শহরের মানুষের জন্য খুব ভালো, কিন্তু গ্রামের মানুষের প্রতিবাদ, মায়া নাচো, বা যেগুলো বাবা কেন চাকর, এই যে সিনেমাগুলো, শ্বশুরবাড়ির জিন্দাবাদ, এই সিনেমাগুলো খুব ভালো। আমার গ্রামের মানুষের এখন তো কি, এখন যেহেতু টিভি উঠে গেছে, মানে আগে যে বড় পর্দা যেগুলো হতো আর কি মেলাঘাট হলে, ওগুলো আর এখন হয় না। বাড়িতে যে যার মতো সব সিরিয়াল টিভি নিয়ে ব্যস্ত। তো তারপরে বলছি, আবার মানুষজন হতেই পারে, টিভিতে আবার আসতেই পারে যদি আপনার গ্রামের মানুষের জন্য সিনেমা বানান, যেমন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঘর জামাই, বা যেসব সিনেমাগুলো। মানে ওই যে জিনিসগুলো বা ওই ধরনের সিনেমাগুলো তোমাকে এখন টানে? হ্যাঁ, খুব ভালো লাগে। খুব ভালো। এখনকার দিনের সিনেমাগুলো ভালো লাগছে না সেরকম না? সিনেমাতে গানগুলো ভালো লাগে, এক দু মাস কানের কাছে খুব ভালো লাগে, তারপরে যেন আর লাগে না। আর তোমার তো অ্যাক্টরকে পছন্দ হলো, অ্যাক্ট্রেস যদি বলি, হিরোইনকে বলি, যদি কাকে ভালো লাগে? হিরোইন হিসেবে আমি কাউকে তেমন পছন্দ করি না। কেন? সুন্দরী ভালো লাগে না? যদি মানে জানতে চাই, মানে সুন্দরী একজন কাউকে দেখছো হিরোইনকে, তোমার এর সাথে প্রসেনজিৎকে ভালো মানাবে? প্রসেনজিৎকে তো সর্বদা ঋতুপর্ণার সাথেই ভালো মানে। ওনার সাথেই বেশি ফিল্ম করেছে। হ্যাঁ, 50টা ছবি তো ওনার সাথে করে নিয়েছে। এই অযোগ্য নিয়ে একটা সিনেমা হয়েছিল। মানে তুই মোটামুটি সবই মোটামুটি জানো। না, আমি প্রসেনজিৎকে নিয়ে একটু বেশি আগ্রহী। তবে আরো বাংলা সিনেমার অনেকে রয়েছে খুব ভালো অভিনেতা। আর আমার বাড়িতেও মানে কাকামশাইয়ের টিভি রয়েছে, মানে অনেকদিন আগে থেকে। গ্রামেতে কোনো অনুষ্ঠান হলে সবাই, আমার গ্রামের সবাই প্রসেনজিৎকেই বেশি ভালোবাসে। আরো কয়েকজন রয়েছে যারা রঞ্জিত মল্লিককে খুব মানে ওনার সিনেমা চললেই মানে উঠবে না আর ওখান থেকে, যে শেষটা করে। রঞ্জিত মল্লিক আর প্রসেনজিৎ যদি থাকে, যে সিনেমাতে থাকবে, সূর্য সিনেমা বা আরো অনেক সিনেমা রয়েছে, নামগুলো যদিও এখন খুব মনে পড়ছে না, তো এই সিনেমাগুলো চললেই ওনারা আর উঠবে না, ওই একদম শেষ করে দিয়েই উঠবে। অনেকে তো প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেছে। আমার গ্রামে এরকম মানুষ রয়েছে। বললাম না, গ্রামের মানুষরা খুব সরল সাদা সিধে। এনার অভিনয় দেখে কেঁদে ফেলে, বাস্তব যদি দেখে তাহলে ভেঙেই পড়বে। আর একটা জিনিস পুলক জানবো, তোমার এই গ্রামের যে বলছিলে, যে গ্রামটা কোথায়, একটু কিভাবে যদি লোকে যেতে চায়? গ্রামটা আমার, আপনারা জয়নগর নাম শুনেছেন? জয়নগর যেটা মোয়ার জন্য খুব বিখ্যাত, সেই জয়নগরে পৌঁছাতে হবে। আপনারা যে কোনোভাবে জয়নগরে পৌঁছালেন, লক্ষ্মীকান্তপুর আছে, নামখানা রয়েছে, কাকদ্বীপ রয়েছে, যে কোনো লোকাল ধরেই জয়নগর পৌঁছালেন। জয়নগরে পৌঁছে ওখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, 1 নম্বর থেকে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বাস রয়েছে, অটো রয়েছে, ট্যাকার, ম্যাজিক, বিভিন্ন রকমের গাড়ি রয়েছে। তারপরে বাসে উঠলে একেবারেই আমার বাড়ির কাছে মোড়ের মাথায় নেবে, ওখান থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হবে, বা টোটোয় উঠলে 10 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, আর যদি আমি অটো করে যাই বা ট্যাকারে করে যাই, আমাকে 2 বার উঠতে হবে গাড়িতে। বাসে উঠলে 1 ঘন্টার উপরে নেবে, বাসে একেবারে চলে যাচ্ছে, একেবারে জায়গায় গিয়ে মোড়ের মাথায় কি দাম বলবো। আর ট্র্যাকার বা অটো বা এরকম কিছু আছে যেগুলো বায়া যেতে হবে? হ্যাঁ, যেগুলো ওখান থেকে জামতলায় আসতে হবে। জামতলা? হ্যাঁ, জামতলা থেকে আবার ওখানে। আর তোমার এক্সাক্ট লোকেশনটা কি তাহলে? যদি আমার ধরুন কেউ গাড়িতে করে গেল, তাহলে কি লিখবে সেখানে? স্বামীজি শিশু স্কুল না 1 টাকার স্কুল, কোনটা কি লিখবে? স্বামীজি শিশু পাঠশালা বললেই হবে, কিন্তু সেইভাবে তো আমার মানে জয়নগরের মানুষ তো জানে না। তবে তাদেরকে বলতে হবে যে আমরা মইপিটে যাওয়ার গাড়ি ধরবো, মইপিট যাওয়ার গাড়িতে উঠেই তখন বলতে হবে যে আমরা মানিকপিটে নামবো। মানিকপিট মোড় নেবেই টোটো রয়েছে, বা হেঁটে যাওয়া যায়। হেঁটে গেলে 15 থেকে 16 মিনিট, টোটোতে গেলে আর একটু কম সময়ের মধ্যে একেবারে পাঠশালার কাছে পৌঁছে দেবে। ওকে, ঠিক। বাহ। তো পুলক, তুমি যখন এটা স্টার্ট করেছিলে এই পাঠশালাটা, তখন কি পারিবারিক বা
তোমার বাবা মা যারা আছেন, সেই সাপোর্টটা কি তুমি পেয়েছো যে না তুই শুরু কর, আমরা আছি? না, আমি পরিবারের পক্ষ থেকে তেমন কোনো সাহায্য মানে কি, বাবা মা আমার মানে সেইভাবে কোনো হেল্প করেনি এটা শুরু করার জন্য। এখনো সেইভাবে কোনো পাশে দাঁড়ায় না। কেন? কারণটা কি? কারণ আমি যেটুকু যে উপার্জন করি পার্সোনাল পিছনে দিয়ে দিই, পরিবারে তেমন কিছু দিই না। সেই কারণে পরিবারতে সর্বদা আমার উপর মানে ঝগড়াঝাটি হয়েই থাকে যে তুই তোর মতো করে খা, তুই তোর মতো থাক। আমি যেটুকু পারি বা মানে সংসারে বাজার হাট যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো করি। তারপরেও মানে সংসারে তো অনেক রকম চাহিদা থাকে, মানুষজন মানে আত্মীয় স্বজন আসে, তাদের নতুন পোশাক বা এইগুলো তো সেইভাবে আমি দিতে পারি না। সেই কারণে পরিবার থেকে সর্বদা ঝগড়াঝাটি হয়, বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি হয়। আর এই ঝগড়াঝাটির কারণে আমি প্রায় 1 বছর নিজের মধ্যে নিজেই আমার পার্সোনাল পাশে আমি অনেক সময় ফটো আমার ফেসবুকে স্টোরিতে দিয়ে থাকি। একটা উনুন রয়েছে, সেই উনুনেই রান্না করে খাওয়া দাওয়া করতাম। 1 বছর আলাদা এরকম রান্না করে খাওয়া দাওয়া করেছি। আর যখন উনুন ছিল না তখন ওই যে 16 লিটারের যে সর্ষের তেলের জন্য যে টিনগুলো হয় না, জের বলি আমরা, ওই জেরের মধ্যে রান্না করে খেতাম প্রথমে এই দিকে 15 দিন। মানে বাবা মার সাথে ঝগড়া করে তুই পাঠশালা নিয়ে পড়ে থাক, তোকে খাওয়াতে পারবো না, তুই তোর মতো করে খা। তো 15 দিন আমি শুকনো মুড়ি আর পার্লেজি খেয়েছিলাম আর কলের জল। তো তারপরে মানে নিজের মধ্যে একটা কেন করে নিয়েছিলাম যে আমি পারবো, আমি করে দেখাতে পারবো। বাবা মার সাথে ঝগড়া করে এটাই মনের মধ্যে নিয়েছিলাম, নিয়ে 15-16 দিন ওইরকম না খেয়ে থাকার পরে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে মামাদের বাড়ি গিয়েছিলাম। মামারা খাওয়া দাওয়া করতে বলেছিল, আমি বললাম না খাওয়া দাওয়া করবো না, আমি নিজেই রান্না করে খাবো, বাড়িতে এইরকম ঝগড়াঝাটি হয়ে চলে এসেছি। তো তারপরে আমাদের বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে একটা হাঁড়ি, কড়া, একটা থালা, একটা চামচ, একটা খুন্তি, লবণ রাখার কৌটো, এইগুলো সব কিনে এনেছিলাম। কিনে এনেই নিজে রান্না করে খেতাম। তো খেতেটা কি? বেশিরভাগটা আলু মাখাই খেতাম, আলু সিদ্ধ করে নিতাম ভাতের সাথে, ওটাই খাওয়া দাওয়া করতাম। খুব কম তরকারি করে খেতাম। তো একদিন ওরকম রান্না করতে করতে ওই যে টিনের তো ওটা চারকোনা হয়, ছোট হাঁড়ি তো একার মধ্যে একা রান্না করতে, হাঁড়িটা এখন ওইটা গরম হয়ে গিয়ে বড় হয়ে গেছে, হাঁড়িটা ভিতরে চলে গেছে। তো হাঁড়িটা বার করতে গিয়েই হাত পুড়ে এরকম এত বড় একটা ফসকা পড়ে গেছে, এই কালোটা। তো সেদিনে খাওয়া দাওয়া হলো না, হাত পুড়ে গেছে। ভাত হাঁড়ি ওর মধ্যে, ভাতের হাঁড়ি ওর মধ্যে চলে যাওয়ার কারণে ভাতও পড়ে গেছে। সেদিন একটু মন খারাপ হয়েছিল, কান্নাকাটি করছিলাম। করতে করতে পাঠশালাতে ইলেকট্রিক একটা বোর্ড রয়েছে, লাইট জ্বলে। তো ইলেকট্রিক বোর্ডের কাছে গিয়ে বাম হাতের বোর্ডের উপর দিয়ে বলি ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যাবো বলে তারপরে কান্নাকাটি করছিলাম যে আমার বাবা মা যেহেতু আমাকে আলাদা করে দিয়েছে, আলাদা করে খাওয়ার জন্য, যে তুই তোর মতো করে খা। খুব কষ্ট হয়েছিল, গিয়ে ইলেকট্রিক বোর্ডে হাত দিয়ে আছি, শর্ট খেয়ে মারা যাবো। তারপরে আবার কি মনে হলো যে আমি কেন মরবো, আমি পাঠশালা ছেড়ে দিলে তো আবার কাজকর্ম চলে যেতে পারবো, আবার বাড়িতে যেমন দিতাম সেইরকম দিলে তো কোনো সমস্যা হবে না। পাঠশালার জন্য তো আমাকে আলাদা হয়ে রান্না করে খেতে হচ্ছে, তাহলে আমি মারা গেলে পাঠশালার কি হবে? ওই যে চিন্তা ভাবনা করেছি, আর এখনো পর্যন্ত মরা চিন্তা ভাবনা আর কোনো দিনের জন্য করি না। যে আমি মারা গেলে এই পাঠশালার জন্য আলাদা হয়ে গেছি, পাঠশালার জন্য এত পরিশ্রম করছি, আলাদা রান্না করে খাচ্ছি, হাত পুড়ে গেছে, কষ্ট হচ্ছে, বাবা মা আমাকে ওখানে খাওয়া দাওয়া করি, থাকতে হয় আলাদা। পাঠশালা আমি মারা গেলে তাহলে পাঠশালার কি হবে? সেই কারণে আর আমাকে আর সেদিনে মরতে হয়নি। তারপর থেকে এত দূর মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি বলে আজকের এই একটা পাঠশালা সবাই যাচ্ছে। বাহ। মাঝে মাঝে নিজেকে মনে হয় না যে ভগবান পাঠিয়েছে তোমাকে এই কাজের জন্য? না, আমি তো মনে করি ভগবান সবাইকে পাঠিয়েছে কিছু না কিছু করার জন্য, এবার সবার সেই আগ্রহটা থাকে না। ভুলটা কার? ভুলটা আমার মনে হয় নিজের ভুল। কারণ কেউ তোমাকে হেল্প করবে না, নিজের আগ্রহ দেখাতে হবে, তবে হেল্প হবে। আর এখানে ইচ্ছা থাকলে যে উপায় হয় তা না, বর্তমান ইচ্ছার পাশাপাশি অর্থটাও প্রয়োজন, তবে তুমি কিছু করতে পারবে আর কি। তো আগে ইচ্ছাটা প্রয়োজন, তারপর অর্থ। তো অর্থ নেই বলে আমি ইচ্ছা প্রকাশ করছি না বা সেটা করছি না, সেটা ভুল। আমাকে আগে আমার ইচ্ছাটাকে জাগাতে হবে, ইচ্ছাটা জাগলেই অর্থ কোথাও থেকে মিল হয়ে যাবে। যদি সৎ উদ্দেশ্য থাকে, ভালো কিছু করার মনোভাব থাকে, তাহলে কোথাও থেকে তোমার সহযোগিতা পাবে, তোমার কাজটাকে তুমি করতেই পারবে।
তো আমারও সেই রকমই হয়েছে, আমার ইচ্ছেটাই ছিল, সেই কারণে আজকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, সবাই কম বেশি সাহায্য করছে, এবং নিজের যেটুকু রয়েছে বাড়িতে খুব কম দেওয়া হয়, বেশি একটা পাঠশালাতে দিয়ে দেওয়া হয়। বাহ। আর পাঠশালা এখন কেমন, স্ট্রাকচারটা কেমন আছে? প্রথমে কেমন ছিল একটু, আর শেষের দিকে এখন কেমন আছে একটু বলো না। পাঠশালা প্রথমে তো ওই ছাউনি ঘর ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে হুম। সাংস্কৃতিক কলকাতার কাছ থেকে হেল্প নিয়েছি, আরো বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প নিয়েছি। হেল্প নেওয়ার পরে এবং নিজের টোটো বিক্রি করার অর্ধেক টাকাটা ওর সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ঘরেতে মজবুত করার জন্য ঢালাইয়ের খুঁটি, যেগুলো রড দিয়ে ঢালাই করে যেটা সেরকম খুঁটি বানানো হয়েছে, বানিয়ে অ্যাজবেস্টর কিনে নেওয়া হয়েছে, কিনে নিয়ে একটা গাছ পড়ে গিয়েছিল আমফান ঝড়ের সময়, সেই গাছটাকে আবার চেরাই মেশিনের কাছে নিয়ে গেছিলাম, যেগুলো সেখান থেকে কড়া তৈরি করে নিয়ে অ্যাজবেস্টর ছাউনি ঘর করেছিলাম। কিন্তু এবার ওটা বাগান বাড়ির মধ্যে তো ঘরটা অনেক নিচু মতো, বর্ষার সময় খুব সমস্যা হতো, ইঁদুর সাপ কাপড়ের খুব ভয় ছিল। তো সেইভাবে আমি ফেসবুকে জানিয়েছিলাম যে আমার ঘরে মেঝে করার জন্য কেউ যদি একটু হেল্প করেন খুব ভালো হয়, যে যেমন পারবেন, তারপরে নিজের ব্যক্তিগতভাবে দিয়ে করব। তো সেইভাবে ফেসবুকে একটা সংস্থার সঙ্গে যোগাযোগ হয়ে গেছিল, অঙ্গীকার, যাদবপুর, হ্যাঁ যাদবপুরে অঙ্গীকার বলে একটা মানে একটা সংগঠন, অঙ্গীকার। তো ওই দাদা দেবাঙ্কন চৌধুরী, তো ওই দাদাই আমাদেরকে ওই পাঠশালা ঘরের মেঝে করতে 42,000 টাকায় হেল্প করেছিল। খরচা 45-46 হাজার টাকার মতো খরচা হয়েছিল, কিন্তু ওনারা 42,000 টাকা হেল্প করেছিল। ওনারা মানে আমার হাতে টাকা দেয়নি, আমি টাকা নিতেও ভালোবাসি না, ওনাদেরকে নিয়ে বিল্ডার্স দোকানে গিয়েছিলাম। বিল্ডার্সে গেলে ওনারা দাঁড়িয়ে থেকে সেই দোকানদারের সামনেই বিল করা হয়। ওনারা গেছিলেন ওখানে? হ্যাঁ, ওনারা গিয়েছিলেন। বাহ বাহ। গিয়েই ওনারা সেই দোকানে গিয়ে দোকানদারের, আমি মিস্ত্রির কাছ থেকে জেনে নিয়েছি কেমন কি লাগতে পারে, এবার সেই হিসাবটা দোকানদারকে দিলাম। দোকানদার বিল করার পরে বললো যে এরকম 38,500 টাকা হবে। ওনারা বললেন যে একদম একটা ভালো কাজ করছে ছেলেটা, তো 38,500 না, ওটা 38,000 টাকায় হয়ে যাক বলে, 38,000 টাকা না কত, 39,000 টাকার মধ্যে এরকম হয়েছিল। তারপর ওইটা ওই ঢালাই করার জন্য 21 বস্তার কাছাকাছি ঢালাইয়ের সিমেন্ট লেগেছে। তো সেটা তো মানুষের হাত দিয়ে মাখাতে অনেকটা সময় লাগবে, আর বর্ষার সময় দেখে শুনে আমি আমাদের ওখানে মানে আমার পরিচিত যে মিস্ত্রি কাকা ছিল, সেই কাকাকে বললাম, কাকা এরকম ঢালাইয়ের মেশিন কারণ রয়েছে, তো যোগাযোগ করে দিলে খুব ভালো হয়। তো সেই ঢালাইয়ের মেশিনের সাথে যোগাযোগ করে দেওয়ার পরে ওনারা ঢালাইয়ের কাজটা করলেন। ওনাদের বিলটা ওনারা দিয়েছেন, 3,000 টাকা যে ঢালাই করা সেটা ওনারা দিয়েছিলেন। আমাকে সামান্য কিছু দিতে হয়েছিল, ওই মিস্ত্রি লোক লেবারের পিছনে দিতে হয়েছিল, আর যেগুলো প্রয়োজন রড বালি সিমেন্ট এগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য ভ্যান ভাড়াটা দিতে হয়েছিল, এছাড়া কিছু না। বাকি সম্পূর্ণ ওনারা দিয়েছেন। আমি সত্যি ওনাদের কাছে কৃতজ্ঞ, আমি সত্যি খুব খুশি হয়েছি ওনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে। বাহ। তুমি জানো কি যে এই বিহারে বা পাটনাতে একটা স্যার আছে, খান স্যার বলে? হ্যাঁ, নাম শুনেছি, ওনার ভিডিও ফেসবুকে দেখেছো? উনিও জানো তো শুরু করেছিলেন এরকম তোমার মতনই একটা ছোট্ট প্রতিষ্ঠান দিয়ে। সেও খুব কম টাকায় স্টুডেন্টদের এখনো শিক্ষা দিয়ে যাচ্ছে, মানে পাটনাতে। তোমার কি ওরকম কোনো ভিশন আছে খান স্যারের মতো হবো? না, আমার সর্বদা আমি স্বপ্ন বড় নিয়ে দেখি, আমার ইচ্ছা রয়েছে আমি বড় কিছু করব। তো একেবারে বড় কিছু করতে পারবো না, তার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন, সবার ভালোবাসা প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন। তো আশা করছি সবার সহযোগিতা আশীর্বাদ সব কিছুই রয়েছে। এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেমন আমি চাই আমি চলে যাওয়ার পরেও আমার প্রতিষ্ঠানটা যেন আমার গ্রামেতে থেকে যায়, এবং সেটাতে যেন 5টা মানুষ তাদের সুযোগ সুবিধাগুলো ওখান থেকে পায়। আমি চাই ভবিষ্যতে ওখানে একজন ডাক্তারবাবুকে বসাতে, মাসে একবার হোক বা দুবার হোক বসবেন, গ্রামের মানুষকে দেখবেন। এবার যেগুলো যা কিনতে হবে উনি প্রেসক্রিপশন লিখে দিলেন, গ্রামের মানুষরা কিনে নিলেন। যেগুলো পাবেন না সেগুলো ওনার ওই ডাক্তারবাবুকে বলবেন, ডাক্তারবাবু যদি ব্যবস্থা করে দেয় খুব ভালো হয়, এরকম চিন্তাভাবনা রয়েছে। তারপর মায়েদেরকে, আমাদের যে সকল বাচ্চারা পাঠশালায় পড়ে তাদের মায়েদেরকে নিয়ে একটা মানে জননী স্বনির্ভর বলে একটা গ্রুপ মতো করেছি মায়েদেরকে নিয়ে। সেই মায়েদেরকে আমরা কম বেশি হেল্প করে থাকি। সাংস্কৃতিক কলকাতার পক্ষ থেকে ওনাদেরকে হাঁসের ছানা, চারা হাঁস দেওয়া হয়েছে, যেগুলো পালন করার পরে ওনারা স্বনির্ভর হতে পারবে। হাঁসের ডিমটা বাজারে বিক্রি করে, এইভাবে ওনাদেরকে আবার শীতের সময় কম্বল, পূজার সময় শাড়ি এরকম দেওয়ার সব হয়। তোমরা দাও? হ্যাঁ, মানে আমি দিই না, মানে
মানে হ্যাঁ তুমি তুমি মানে একটা মাধ্যম, তুমি হ্যাঁ একটা, আর তুমি সব জায়গা থেকে সেই জিনিসটাকে কালেক্ট করে তুমি হ্যাঁ তোমার হেল্পটা করো। হ্যাঁ। এবার কি না, যাদের কাছ থেকে সাহায্য নিয়ে করি তারা নিজেরাই উপস্থিত থাকেন, নিজেরাই সেগুলো মায়েদের হাতে তুলে দেয়। তো ইচ্ছা রয়েছে, মায়েদের ওখানে অনেক মা রয়েছে যারা নিজেদের নামগুলো লিখতে পারে না। ব্যাংকে যান লক্ষ্মীর ভান্ডার তুলতে, লক্ষ্মীর ভান্ডারে যে 1000 টাকা 1200 টাকা পায় সেটা তুলতে যাচ্ছে, তুলতে গিয়ে এরকম টিপটা এরকম ভাবে নেই, এইভাবে দিয়ে দিচ্ছে। কোথায় দিচ্ছে, কেন দিচ্ছে, কি কারণে, ক টাকা রয়েছে ব্যাংকে আর ক টাকা তুললো, এইসব মানে ওনারা তেমন কিছু জানেন না। কেউ একজন রিসিপ্ট থেকে বললো এই যে এত টাকা রয়েছে, এত টাকা তুলেছে, ব্যাস। সেই কারণে আমি চাই ওই মায়েদেরকে একটু মানে কি স্বনির্ভর করার পাশাপাশি নাম, ইংরাজি যে অ্যালফাবেট গুলো, বাংলা ইংরাজি যে সংখ্যাগুলো সেগুলো ওনাদেরকে শেখাতে, নিজের নামটা লেখা এইগুলো শেখানোর পাশাপাশি ওনাদেরকে টেলারিং এর কাজ শেখাতে চাই। তো সেই কারণে দুটো মেশিন খুব প্রয়োজন। আমি অনেকেই জানিয়েছি এবং একটা সংগঠন থেকে আমাকে দুটো মেশিন দেওয়ার জন্য কথা বলেছে, কিন্তু হঠাৎ ওনারা সপ্তাহ তিনেক আগে ওনারা আমাকে বললেন যে আমরা একটু সমস্যায় পড়ে গেছি, এখন আমরা পারছি না, তবে তোমার পাশে রয়েছি, ভবিষ্যতে অন্য কিছু দিয়ে হেল্প করবো, এখন আমরা পারছি না, তুমি অন্য কোথাও দেখো। তো সেইভাবে আবার বিভিন্ন মানুষের কাছে আমি আবেদন রেখেছি যদি দুটো মেশিনের ব্যবস্থা করে দেওয়া হয়, খুব তাহলে ভালো তারা হয়। সেখানকার স্বনির্ভর হতে পারবে। মায়েদেরকে সেলাইয়ের কাজ ওনাদেরকে পার্সোনালি আনলাম, ওনাদেরকে বললাম যে তোমাদের নামগুলো লেখো, ওই কয়েকজনকে নিয়ে নাম লেখানো শেখানো হচ্ছে, কয়েকজনকে টেলারিং এর কাজ শেখানো হচ্ছে, এইভাবে। আরেকটা জিনিস পুলক, আমি দেখেছিলাম তোমাদের গ্রামের আশেপাশে যে ল্যাম্প পোস্ট গুলো যেগুলো আছে, তুমি সেখানে অ ক খ লিখে রেখেছিলে। তো এটা কারণটা কি? এটা তুমি কি ইন্সপায়ার হয়েছো কারোর কাছ দিয়ে? ইন্সপায়ার মানে তুমি কারোর কাছ দিয়ে অনুসরণ করে দেখেছো যে এই জিনিসটা যদি লিখি তাহলে গ্রামের বাচ্চারা যখন খেলতে খেলতে জিনিসটা জানতে পারবে? এটা তো পণ্ডিত মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে শেখা। হুম 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 তো সেরকম ভাবে আমি চাই আমার গ্রামের মানুষ পথ চলতে চলতে কিছু দেখে কিছু শিখুক। তো সেইভাবেই পাঠশালার আশেপাশে যে কটা ইলেকট্রিক খুঁটিগুলো রয়েছে, পোস্টারগুলো রয়েছে, ওখানে ইংরাজি অ্যালফাবেট, বাংলা সংখ্যা, গুণ, নামতা, বিভিন্ন রকমের, যেমন গাছের গায়ে লেখা রয়েছে গাছ বসান প্রাণ বাঁচান, গাছ আমাদের অক্সিজেন দেয়, এইসব লেখা রয়েছে। আর পাশাপাশি আমি চাই পাঠশালার চারগালায় কয়েকটা ইলেকট্রিক পোস্টারেও লেখা রয়েছে। আমি চাচ্ছি আমার পুরো পাড়ায় যে কটা ইলেকট্রিক পোস্টার রয়েছে সব পোস্টারে ওই রকম লিখতে, যাতে মানুষ হেঁটে যাওয়ার পথে দেখে বুঝতে পারে যে কিছু শিখতে পারবে ওখান থেকে। আমাকে কেউ যদি একটু হেল্প করে, আমার ইচ্ছা অনেক অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, শুধু অর্থের কারণে পারছি না। তো আমি আমি চাচ্ছি আমাকে অর্থ দিয়ে না, আমাকে মানে যেগুলো জিনিসগুলো তোমার চাই, সেই জিনিসগুলো যদি প্রোভাইড করা হয় তুমি তাহলে জিনিসটা দাঁড় করিয়ে দেবে। যেমন আমি চাচ্ছিলাম যে 2025-এর আগে আমার গ্রামে যত ইলেকট্রিক খুঁটি রয়েছে সব খুঁটিতে এরকম বিভিন্ন রকম ভাবে মনীষীদের বাণী, বিভিন্ন রকম ভাবে বাংলা ইংরাজি স্বরবর্ণ, তারপরে ইংরাজি অ্যালফাবেট, বাংলা স্বরবর্ণগুলো, ব্যঞ্জন বর্ণগুলো, এগুলো লিখে রাখতে, যাতে মানুষের চোখে পড়ে এবং ওখান থেকে মানুষ কিছু শিখতে পারে। গ্রামের ইলেকট্রিক পোস্টারগুলো তো ফাঁকাই পড়ে রয়েছে, কিছু লেখা নেই, সেখানে যদি একটু রং মেরে দিয়ে তারপর কালো রং দিয়ে যদি লিখে দেওয়া হয় কিছু, মানুষের চোখে পড়বে, মানুষ কিছু হলেও শিখতে পারবে। সেই কারণে ওই ইলেকট্রিক খুব সুন্দর, খুব সুন্দর। আর আমরা একেবারেই শেষের দিকে যাচ্ছি, তোমার কি কিছু বলার আছে? কিছু আমি বাকি হয়ে গেছে কিছু প্রশ্ন, বা তোমার মনে হয়েছে যে জিনিসটা বললে ভালো হতো? না, আমি আমার আর তেমন কিছু বলার নেই, তবে যারা যারা ভিডিওটা দেখছে সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ যে সর্বদা চেষ্টা করো ভালো কিছু করার, কারণ কেউ চিরস্থায়ী না, সব ক্ষণস্থায়ী। আমরা একটা করে মিনিট আগে যাচ্ছে মানে একটা করে মিনিট আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। সর্বদা চেষ্টা করতে হবে ভালো কিছু করার, ভালো কিছু করলে তার সাথে ভালো কিছুই হয়, সব সময়ের জন্য ভালো কিছু হয়, আর ভালো কিছু করতে হবে। আর মানুষ এখানে অমর না যে অমৃত খাবো অমর হবো, এরকম কোনো ইয়ে নেই। তো চেষ্টা করতে হবে সর্বদা ভালো কিছু হওয়ার বা ভালো কিছু করার, ভালো কিছু করলেই অমর হয়ে থাকা যায়, আমি যেটুকু মনে করি। বাহ। আর আমাদের গ্রাম পাঠশালার বাচ্চাদের 56 জন বাচ্চা রয়েছে এবং 56 জন, হ্যাঁ, প্লাস 10-11 জন বাচ্চাকে আমরা প্রতি মাসের প্রথম সপ্তাহে শিক্ষা সামগ্রী দিয়ে থাকি, তাদের প্রয়োজনে যেগুলো যা প্রয়োজন, খাতা পেন, সেগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়াও আমার এলাকার, আমার গ্রাম না, পুরো আমার দেউলুর অঞ্চলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা পড়ছে তাদের যে সমস্ত সাজেশনের বইগুলো, সেগুলো আমাদের কাছে আবেদন জানাই যে দাদা আমাকে এইগুলো দিলে একটু খুব ভালো হয়। আমরা সেগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে
বলতে গেলে মানে কি একদম করজোড়ে অনুরোধ করে সহযোগিতা চায়, চেয়ে সেই বইগুলো বাচ্চা মানে ওই ছেলে মেয়েদেরকে দিয়ে থাকে। আর এইরকমই কেউ যদি আমাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে হেল্প করে, তাদের প্রয়োজনীয় বইগুলো খুব ভালো হয়। আমরা চাইছি খুব তাড়াতাড়ি একটা পাঠশালাতে ফ্রি লাইব্রেরি করতে। বাহ, ফ্রি লাইব্রেরি বলা ভুল, 1 টাকার লাইব্রেরি। 1 টাকার লাইব্রেরি, সবকিছুই 1 টাকা। হ্যাঁ, সবকিছু 1 টাকা। বাহ, এই মানে আগস্ট মাস সম্পূর্ণ আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করছি। হুম হুম। সেটা হচ্ছে 1 টাকার বিনিময়ে। 1টা করে চারা গাছ বাড়িতে রোপণ করতে হবে। বাড়িতে একটা চারা গাছ, মানে বাচ্চাদেরকে বলা হয়েছে যে তোমার পছন্দ মতো, তোমার সুবিধা মতো জায়গাতে তোমার পছন্দ মতো কোনো একটা গাছ বসাও, সেই গাছের ফটো তুলে আমাদেরকে পাঠাও এবং 1 টাকা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তোমার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী আমরা দেবো। যদি 10টা চারা গাছ বসাও, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর পাশাপাশি তোমাকে আমরা একটা স্কুল ব্যাগ দেবো। মানে কি গাছটা, সুন্দর পরিকল্পনা পুলক। গাছটাকে মানে পৃথিবীতে গাছের মানে খুব কম এখন গাছ, সবুজের পরিমাণ খুব হুম, দরকার। হুম, হুম, তো সবুজের পরিমাণ বৃদ্ধির জন্য এই পরিকল্পনাটা। খুব আর সুন্দর। যা কিছু করছি সব 1 টাকায় খুব দিয়েই সুন্দর। হবে। আর আর কিছু জানতে চাইবো, আমরা অনেক কিছু জানলাম আজকে পুলকের কাছ থেকে। আর সবাইকে আমি একটা প্রশ্ন করে থাকি, যেটা হচ্ছে যে আমাদের এই কে পডকাস্ট হুম। কেমন লাগলো? সত্যি খুব ভালো লেগেছে। আর যেহেতু 3-4 মাস আগে থেকেই পরিচয়, ভিডিও কম বেশি দেখা হয়। আর যেহেতু কাজকর্ম নিয়ে পড়ে থাকা হয়, তো তো সবসময় আর ভিডিওগুলো দেখা হয় না, তবে যে ভিডিওগুলো দেখেছি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর আমি চাই যে এইভাবে বিভিন্ন মানুষের মানে তাদের মানে কি বলে আর কি, একটা কিভাবে তারা এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছে, কিভাবে তারা সফলতা লাভ করেছে, সেই সব ভাবে সেসব যে মানুষ ধরতে যদি এখানে থাকলে তাহলে হ্যাঁ জিনিসটা ভালো হবে, এরকম চাইছো তো? হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পুলক। আর বেশি কথা বাড়াবো না, এখানেই আমরা শেষ করছি আমাদের পডকাস্ট। আর আপনাদেরকেও কিছু বলার নেই, এতটা দেখার জন্য থ্যাংক ইউ। 1 টাকার টিচার, 1 টাকার কি বলবো, ভগবান পাঠিয়েছে এনাদেরকে, কিছুই মানে বলার নেই। সো আমি আপনাদের গেস্ট, সরি আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট পুলক মণ্ডল, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ পুলক। ভালো থাকবে সবাই।